আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। করোনার সংক্রমণে নাজুক পরিস্থিতিতে বিশ্ব কবে এই সংকট কাটবে সে ব্যাপারেও ধারণা পাওয়া যাচ্ছে না। তবে এর মধ্যেই কয়েকটি দেশ দেখাতে পেরেছে আশার আলো। এদের একটি মালয়েশিয়া। মালয়েশিয়ায় কমে এসেছে করোনার প্রকোপ। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫,৩৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩,১৯৭ জন, আর মৃত্যুর সংখ্যা মাত্র ৮৯ জন। যেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২০ এপ্রিল মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র একজনের। কিভাবে মালয়েশিয়া করোনার লাগাম টেনে ধরতে পারলো তা আজ আমরা আপনাদের জানাবো। এপ্রিলের শুরুর দিকে মালয়েশিয়াকে নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছিল মধ্য এপ্রিলে দেশটিতে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেছে মধ্য এপ্রিলে শুকরিয়া আদায় করেছেন মালয়েশিয়াবাসী। দেশটির স্বাস্থ্যমন্ত্রী যখন সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সরাসরি সম্প্রচার করেন তখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে দেখা যায় নাগরিকদের। কি করে সম্ভব হলো এই অসাধ্য সাধন? এর পেছনে কৃতিত্ব দেশটির নীতি নির্ধারকদের। সংক্রমণের শুরু থেকে নীতি নির্ধারকরা কোমর বেঁধে মাঠে নেমেছিলেন। প্রতিরক্ষা নয়, নীতি নির্ধারকরা নিয়েছিলেন আক্রমণাত্মক ভূমিকা। অর্থাৎ যেখানেই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাবে সেখানেই চলবে নির্মূল অভিযান। এর জন্য চাই ভাইরাসের অবস্থান নির্ণয়, আর অবস্থান নির্ণয় করতে হলে পরীক্ষা করাতে হবে বেশি। অর্থাৎ ব্যাপকভাবে পরীক্ষার হার বাড়িয়ে দিয়েছিল মালয়েশিয়া। সেই সঙ্গে নতুন সংক্রমণ এড়াতে মানুষকে আহ্বান করা হয়েছিল ঘরের ভেতর থাকতে। বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ার নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ নীতিটি ছিল সময়ের কাজ সময়ের মধ্যেই করে ফেলা। দেশটির করোনা বিরোধী অভিযান শুরু হয় মূলত মার্চের প্রথম দিন থেকে। এর আগে কয়েকজনের শরীরে ভাইরাসের খোঁজ মিললেও সেটা থেকে সামাজিক সংক্রমণের শঙ্কা ছিল না। পহেলা মার্চ মালয়েশিয়া জুড়ে শুরু হয় তোলপাড়। দিনটি দেশটির রাজনীতির জন্যও ছিল গুরুত্বপূর্ণ। রাজনীতিতে ২ সপ্তাহের নাটকীয় উত্তেজনা শেষে পহেলা মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুহিউদ্দিন ইয়াসিন। একই দিনে রাজধানীর উপকণ্ঠে শ্রী পেটালিং মসজিদে ঘটে যায় তুলকালাম। এই মসজিদটিতে ছিল তাবলিগ জামাতের ৪ দিনব্যাপী আয়োজন। এতে অংশ নিয়েছিলেন দেশ ও বিদেশের ১৬,০০০ তাবলিগের সদস্য। এদের মধ্যে বিদেশিদের সংখ্যা ১,৫০০-এর মতো। ওই দিন আয়োজন শেষে সদস্যরা বাক্স পেটরা গুছিয়ে যার যার বাড়ির দিকে রওনা করেন। এই জমায়েতে অংশ নেওয়া বিদেশিরা ফিরে যান নিজেদের দেশ ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনামে। ওই সময়টাতে বিশ্বজুড়ে চলতে থাকে করোনা ভাইরাস নিয়ে তোলপাড়। সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা তখন ৩,০০০-এর বেশি। কিছু কিছু দেশ বিদেশিদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞাও আরোপ করে। এর মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কয়েকজন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন। খোঁজ নিয়ে জানা যায় এরা তাবলিগের ওই জামাতে অংশ নিয়েছিলেন। শুরুতে সতর্ক হয়ে যান নীতি নির্ধারকরা। সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানানো হয় নাগরিকদের। পেটালিং মসজিদকে ঘিরে চলতে থাকে তদন্ত। জানার চেষ্টা করা হয় কারা এতে অংশ নিয়েছিলেন, এখন এরা কোথায় আছেন। ওই মসজিদটিতে প্রবেশ সীমিত করে দেয়া হয়। মসজিদের ভেতরে থাকা তাবলিগের কয়েক সদস্যকে রাখা হয় কোয়ারেন্টাইনে। নিয়ন্ত্রণ আরোপ করা হয় বিভিন্ন জনসমাগমের উপর। ধর্মীয় মাহফিলে দেয়া হয় কঠোর বিধিনিষেধ। তাবলিগ দেশটিতে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে। সরকার বন্ধ করে দেয় সীমান্ত। খোঁজ চালানো হয় ওই সমাবেশে অংশ নেওয়া সদস্যদের। সরকারের আহ্বানে তাবলিগ সদস্যদের অনেকেই নিজেদের তথ্য দিতে এগিয়ে যান। যারা ওই সমাবেশে অংশ নিয়েছিলেন তারা স্বেচ্ছায় এসে সরকারকে সহযোগিতা করেন। এতে সরকারের জন্য কাজটি সহজ হয়ে যায়। তবে এসবের সংক্রমণ থেমে থাকেনি। বিশ্বের অন্য 10টা দেশের মতোই মালয়েশিয়াতেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। দেশটির সংক্রমণের ভূত ভবিষ্যৎ নিয়ে আসতে থাকে অনেক বিশ্লেষণ। করোনা সংক্রমণ মালয়েশিয়াকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে বলে অনেক বিশ্লেষক শঙ্কা প্রকাশ করেন। এই যখন অবস্থা তখন আরও শক্ত হয়ে মাঠে নামেন নীতি নির্ধারকরা। দেশটির নতুন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন জানান, পরিস্থিতির অবনতির অপেক্ষা না করেই পদক্ষেপ নিয়েছে তার সরকার। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতেও পিছুপা হবে না তারা।
দেশটিতে এখন তৃতীয় মেয়াদে লকডাউন চলছে। এটি শুরু হয় গত 15 এপ্রিল থেকে। মার্চের শুরু থেকে মধ্য এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য সতর্কতায় অনেক ধকল সামলাতে হয়েছে মালয়েশিয়াকে। এখনও ঘরে অবস্থান করতে হচ্ছে নাগরিকদের। এক পার্লামেন্ট মেম্বারের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরপরই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যান দেশ গড়ার কারিগর মাহাথির মোহাম্মদ। সচেতন হয়ে যান অন্য রাজনীতিবিদরাও। দেশটিতে চলতে থাকে কঠোর মুভমেন্ট কন্ট্রোল। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়। মালয়েশিয়ায় ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রতিদিন কমছে মৃত্যুর সংখ্যা, কমছে আক্রান্তের হার। ইতিবাচক এই পরিসংখ্যান পেয়ে স্বস্তিতে হাত গুটিয়ে বসে থাকেনি মালয়েশিয়া। চলাচলে নিয়ন্ত্রণের আহ্বান জানানো হলেও গত কিছুদিনের অভিজ্ঞতা বলছে অনেকেই এই আহ্বান কানে নিচ্ছেন না। এ কারণেই আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবেরি ইয়াকুব। তিনি জানান, কিছু লোক একেবারে আইনের তোয়াক্কা করছে না। 1000 রিঙ্গিত জরিমানাও যেন তাদের কাছে কিছুই না। মন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, এরপর থেকে পুলিশ কাউকে সতর্ক করবে না। যারাই লকডাউন নীতিমালা অমান্য করবে তাদেরকে রিমান্ডে নিয়ে আদালতে সোপর্দ করা হবে। পরে আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কেউ একবার এই অপরাধ করলে তাকে আদালত 2 বছরের কারাদণ্ড দিতে পারে। দ্বিতীয়বার অপরাধ করলে আরো 5 বছরের দণ্ড দিতে পারবে। দেশটিতে মানুষকে ঘরে রাখতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে। রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। বিশ্লেষকরা বলছেন, এই মুভমেন্ট কন্ট্রোল এবং ব্যাপক পরীক্ষা ভালো ফলাফল এনে দিয়েছে মালয়েশিয়াকে। মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে দায় সারেনি সরকার। দেশটিতে কর্মরত বিপুল দেশি এবং বিদেশি কর্মীদের ব্যাপারেও কার্যকর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সরকার সকল কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে, কাজ বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে কর্মীদের তহবিলে বেতন পৌঁছে দিতে হবে। কোনো কোম্পানি সেটা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা শুধু পাসপোর্ট ও বিমান টিকিট কিনে দেশে যেতে পারবেন। আর যাদের ছুটিতে থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা লকডাউন শেষ হওয়ার 3 মাসের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া দেশটিতে বসবাসরত বিদেশি অভিবাসীদের জন্য ভিসা ফি 25% মওকুফ করা হয়েছে। ইতোমধ্যেই সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে নাগরিকদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে সহায়তা দিয়ে নাম কুড়িয়েছেন এভিট লিউ নামের একজন। তিনি বিভিন্ন প্রকল্পে দেশি বিদেশি শ্রমিকদের জন্য খাবার দিচ্ছেন। করোনা সংকটে দেশটিতে কারা বৈধভাবে কাজ করছেন আর কারা অবৈধ সেসব বিবেচনা করা হচ্ছে না। এখন দেশি বিদেশি বৈধ অবৈধ এমনকি শরণার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কড়াকড়ি নির্দেশনা রয়েছে। বেশি বেশি পরীক্ষা করানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে না কোনো ফি। কেবল মালয়েশিয়া সরকার নয়, দেশটিতে অবস্থানরত দূতাবাসগুলো নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিচ্ছে। তাদেরকে চিকিৎসা নিতে অনুরোধ করা হচ্ছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে মোট 63 জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বাংলাদেশি কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অনেকেই রয়েছেন সংকটে। এদের পাশে দাঁড়ানোর জন্য বড় ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসীদেরকে অনুরোধ করেছে হাইকমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরে বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশি কর্মীদের খাবার দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি সারা বিশ্বকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিলেও মালয়েশিয়া এখন এগোচ্ছে স্থিতিশীলতার দিকে। আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই তুলে দেওয়া সম্ভব হবে লকডাউন। সংক্রমণ নিয়ন্ত্রণে মালয়েশিয়ার এই চমক কৌতূহলী করে তুলেছে বিশ্বকে। এর প্রেক্ষিতেই আরও 10 দেশের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা আলোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। আসিয়ান দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে এক ভিডিও কনফারেন্সে এই সফলতার কথা উল্লেখ করেন তিনি। এই সফলতার পেছনে যার ভূমিকা সবচেয়ে বড় তিনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর দাতো নূর হিসাম আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভাসছেন প্রশংসায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।